আমার বাসার কাজের মেয়েটার বয়স 13। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেট ব্যথা হওয়ায় আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর সুখীর চেক আপ করে বলল, সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি আর অরণ্য ছাড়া তো কেউ নেই। তাহলে সুখীর এই অবস্থা কেন হবে? অরণ্য সুখীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসে। বিয়ের অনেকদিন পরেও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে এসেছে যাতে আমার একা না লাগে। কিন্তু সুখীর এই হাল কে করলো? আমি এই পিঠ ও পিঠ ভেবেও কোনো কিছুই পাচ্ছিলাম না। তাই কিছুটা বিস্মিত হয়ে ডক্টরকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এত ছোট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখনো বিয়ে হয়নি। ডক্টর আমাকে জোর দিয়ে বলল, সুখী প্রেগনেন্ট এন্ড 2 মাস রানিং। আমি ডক্টরের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে। তাই বিশ্বাস না করেও পারছিলাম না। তাহলে কি অরণ্য সুখীর এমন করেছে সুখীর সাথে? না না, আমি কি ভাবছি? দীর্ঘ 7টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু অরণ্য এইসব নিয়ে আমায় কখনো আঘাত করে কোনো কিছু বলেনি। বরং কেউ কিছু বললে আমায় সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কে করলো এমনটা? এসব ভেবে ভেবে যেন আমার মাথা ঘুরেছিল। আমি কিছু না পেয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম, মা, তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না। সে হয়তো বুঝতেই পারছে না আমি কি বলছি। কিছুটা না বুঝেই আমায় উত্তর দিল, কি হবে মামুনি, আমার তো কিছুই হয়নি। আর কিসের নোংরা কাজের কথা বলছো বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বোঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ কিছু করেছে কিনা। সুখী এই কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বোঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে সুখী, আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি করে বল, কেউ কি এমন করেছে? কিন্তু একই কথা জিজ্ঞেস করার খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর না সূচক মাথা নাড়াচ্ছে। আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি সেটা? তাহলে কি অরণ্য সুখীর এই হাল করেছে? না না, আমি এসব কি ভাবছি? আমার অরণ্য এমনটা কখনো করতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এসব কি ভাবছি আমি? তাহলে সুখীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথা ঝিম ধরে যাচ্ছে আমার। সারাদিন আমার এভাবেই কাটলো, কোনো কাজ করতে মন চাইলো না। আর শুধু অরণ্য এসে খেয়াল করলে আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এভাবে যে বসে আছো মনমরা হয়ে? আমি নিজেকে একটু সামলে ভাবতে লাগলাম অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখনই বলবো না। অরণ্য জড়িত থাকলে তাহলে তাকে হাতে নাতে ধরতে পারবো না। আর তাই অরণ্যকে উত্তর দিলাম, না, এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। সুখীর পেট ব্যথা ছিল, তাই ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য বেশ অস্থির হয়ে পড়লো। অস্থির হয়ে বলতে লাগলো, কি বললো ডাক্তার, সুখী এখন কোথায় আছে? অরণ্যের এই অস্থিরতাটা দেখে আমার কেমন যেন মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর এই অস্থিরতা দেখে। কিছুটা চমকে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির কেন হচ্ছ? অরণ্য হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব দিব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটাকে বেশ ফ্যাকাশে করে বলল, অধরা, তুমি তো জানোই আমি সুখীকে মেয়ের মতো ভালোবাসি, তাই এই অস্থিরতাটা কাজ করে। কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হুট করে? তুমিও তো সুখীকে মেয়ের মতোই ভালোবাসো। ও, তোমাদের তো আমার পরিচয় দেয়া হলো না। আমি অধরা, তেমন কিছুই করি না, একজন গৃহিণী। এই যে অরণ্য, উনি আমার স্বামী। 7 বছর প্রেমের প্রণয় ঘটে আমাদের ভালোবাসা পূর্ণতা পায় 8 বছর আগে। এর মধ্যে আমাদের কোল আলো করে কেউ আসেনি, তাই সারাক্ষণ একা নিশ্চুপ থাকতাম। তাই অরণ্য সুখীকে এনে দিয়েছিল যাতে আমার কষ্ট না হয়। অরণ্য সুখীকে কোথা থেকে এনে দিয়েছে তা আমি জানি না, তবে অরণ্য বলেছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল, তাই নিয়ে এসেছে। আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো, আর ওকে নিজের কাছেই রেখে দিলাম আমি।
অরণ্য আর আমি দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো আদর করি, কিন্তু হুট করে ডক্টর এমন বলায় বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো, কারণ এ বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না। একজন এসে বাজার করে দিয়ে যায়, কিন্তু সে কখনো বাড়িতে প্রবেশ করেনি। তাই সন্দেহের তীরটা অরণ্যের কাছে গেলেও কেন জানি মানতে পারছিলাম না আমি। অরণ্যের প্রতি তীব্র ভালোবাসা আর বিশ্বাসের কারণে হয়তো এমনটা হচ্ছে। আমি অরণ্যের কথার আর জবাবটা একটু এড়িয়ে গেলাম। অরণ্যকে বললাম, ওরকম কিছুই না, আমার ভালো লাগছে না তাই এমন বলতেছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নাও। অরণ্য আমার পাশে বসে বলল। তুমি খাবে না? আমি জবাব দিলাম, আমার মন চাচ্ছে না। অরণ্য এবার জবাব দিল। তাহলে আমি আর সুখী খেয়ে ফেলি। অরণ্যের মুখে সুখীর কথাটা শুনলেই যেন আবার গা জ্বালা শুরু করলো। তবু নিজেকে কিছুটা সামলে বললাম, আচ্ছা খাও। এই বলে রুমে চলে গেলাম। একটু পর রুমে কেন জানি না মন টিকছে না আমার, তাই একটু ডাইনিং রুমে উকি দিলাম। উকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাওয়াই দিচ্ছে। যদিও এই কাজটা অরণ্য এর আগেও করেছে, কিন্তু কেন জানি না আজকে মানতে পারছি না আমি। তবুও নিজেকে সামলে নিলাম। হয়তো আমার ধারণা ভুলও হতে পারে। রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুম চেক করলাম। খেয়াল করলাম ওয়াশরুমেও নেই অরণ্য। আমি এবার সুখীর রুমের দিকে এগোলাম আর খেয়াল করলাম একটা শব্দ সুখীর রুম থেকে বয়ে আসছে। ভয়ে ভয়ে সুখীর রুমের দিকে এগোতে থাকলাম আমি। যতই এগোতে থাকলাম ততই বুকের কম্পন যেন বেড়ে চলতে লাগলো। মনে হচ্ছে এখনই আমার মৃত্যু ঘটবে। খেয়াল করলাম সুখীর রুম থেকে একটা চেঁচামেচির আওয়াজ বের হচ্ছে। সুখী মনে হচ্ছে ব্যথায় হালকা চেঁচাচ্ছে, আর কেউ একজন হয়তো সুখীর মুখটা চেপে ধরেছে। তাহলে অরণ্য সুখীর সাথে এমন করছে না তো? ভাবতেই যেন গাটা শিউরে উঠলো, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। বুকের হার্টবিটটা যেন ক্রমশ বাড়তে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে দরজাটা খুললাম। দরজা খুলে খেয়াল করলাম ঘরে কেউ নেই, কিন্তু এই ঘরে যে কেউ একজন ছিল এটার উপস্থিতি আমি ঘরে ঢুকেই টের পেয়েছিলাম। এখনো কেন জানি না মনে হচ্ছে ঘরে কেউ আছে। আশপাশ খেয়াল করলাম, দেখলাম কেউ নেই। ওয়াশরুম যখন চেক করলাম তখন কেন জানি না মনে হলো দরজা দিয়ে কেউ বের হচ্ছে। তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম। খেয়াল করলাম আশেপাশে কেউ নেই। তাহলে কি আমার ধারণাটা ভুল? না না, ধারণা তো ভুল হওয়ার কথা না। যদি একান্তই আমার ধারণাটা ভুল হতো তাহলে সুখী এভাবে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতো না। খেয়াল করলাম সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে আছে। তার শরীরে একটা সুতা কাপড়ও নেই। শরীরটার দিকে তাকিয়ে অঝরে নিজের চোখ দিয়ে পানি চলে আসলো আমার। কারণ মেয়েটার শরীরে অংশগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি তার আঘাতগুলো কখনোই লক্ষ্য করতে পারিনি। সুখী সারাটা শরীরে খামচির দাগ। কোনো কোনো খামচির দাগ আগে ছিল, সেগুলো শুকিয়ে গেছে, আর কিছু খামচির দাগ নতুন। সুখীকে দেখে নিজের অজান্তেই আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে সুখীকে কাপড় পরালাম। দেখলাম মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু সুখীর এই অবস্থা কে করলো? আমি সুখীকে যখন চাদর দিয়ে মাথায় হাত বুলাতে নিলাম, সুখী আমার একটা হাতে কামড় বসিয়ে দিল। আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। সুখীর দাঁতগুলো যেন আমার হাতে বিঁধে গেল, ব্যথা হতে লাগলো খুব। আমি রুম থেকে বের হয়ে গেলাম। হয়তো সুখী ভেবেছে আমি সেই নরপশুটা, তাই আমাকে এইভাবে কামড়ে ধরেছে। কিন্তু রুমে কে ছিল? কে রুম থেকে বের হলো? রুমে কি তাহলে অরণ্য ছিল? ভাবতে ভাবতে যেন আমার মাথাটা ঘুরে গেল। সাথে সাথে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছে আমি জানি না, তবে মনে হচ্ছিল আমি এক পোড়া বাড়িতে আছি। পোড়া বাড়িটা দেখতে বেশ পুরনো হলেও তার কারুকাজ ছিল মনোমুগ্ধকর। আমি কিছুটা স্তম্ভিত বিহ্বলিত হয়ে বাড়িটা দেখতে লাগলাম। বাড়িটার ভেতর ঢুকতেই একটা অপরূপ সুন্দর মোমের পুতুল পেলাম। মোমের পুতুলটা দেখতে যেন একটা জ্যান্ত মানুষের মতো লাগছে। আমি মোমের পুতুলটা হাতে নিলাম। সাথে সাথে মনে হলো আমার দমটা যেন আটকে যাচ্ছে, শরীরের সব ক্রিয়া যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি গপ করে উঠলাম। খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি আর অরণ্য আমার পাশেই শুয়ে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিছুক্ষণ আগে সুখীর রুমে ছিলাম আর তার পাশে আমি পড়েছিলাম। কিন্তু রুমে আসলাম কখন? আমাকে ভয় পেয়ে এভাবে উঠতে দেখে অরণ্য উঠে পড়লো। আমাকে ধরে জিজ্ঞেস করলো, কি হলো এভাবে উঠছো যে? কোনো সমস্যা হয়েছে? অরণ্যের কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়ছিলাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হতে পারে, হয়তো বেশি চিন্তায় এমনটা হচ্ছে আমার। আমি কিছুটা শান্ত হয়ে অরণ্যকে জবাব দিলাম, না কিছু না, এমনি। অরণ্য আমার হাতটা ধরে যখন কাছে নিতে লাগলো তখন একটা ব্যথা অনুভব করলাম, আর হাতের দিকে তাকিয়ে দেখলাম কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনাটা সত্যি ছিল, কারণ এই কামড়টা আমাকে সুখী দিয়েছিল। তাহলে আমি এখানে আসলাম কিভাবে?
অরণ্যের দিকে তাকিয়ে খেয়াল করলাম ওর মধ্যেও একটা অস্থিরতা কাজ করছে। হতে পারে অরণ্য আমার কাছে কিছু লুকাচ্ছে। ও আমাকে এই রুমে এনেছে আর আমার জ্ঞান ফেরার পর হয়তো নাটক করছে যাতে আমি ঘটনাটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাই। না না, অরণ্যকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার চালাকি ধরে ফেলেছি। তাই অরণ্যের সাথে আমি ভালো ব্যবহার করতে লাগলাম, বোঝাতে লাগলাম যে আমি হয়তো স্বপ্নই দেখেছি। তাই অরণ্যকে বললাম, হয়তো স্বপ্ন দেখেছি, আচ্ছা বাদ দাও, ঘুমিয়ে পড়ো। অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার মাথায় হাত বুলাতে বুলাতে অরণ্য ঘুমিয়ে গেল, কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুমও আসলো না। সারা রাত এভাবেই কেটে গেল আমার। আবার একইভাবে পরদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো। খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। ওয়াশরুম চেক করলাম, খেয়াল করলাম ওয়াশরুমেও নেই অরণ্য। এবার আমি মনটা বেশ শক্ত করে সুখীর রুমের দিকে এগোলাম। পূর্বের দিনের মতো আজকেও সুখীর রুমটা থেকে একই রকম শব্দ ভেসে আসছে। আমি সুখীর রুমটায় প্রবেশ করলাম, খেয়াল করলাম সুখীর রুমে কেউ নেই আর সুখী উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি আশেপাশে তাকালাম, খেয়াল করলাম আশেপাশেও কেউ নেই, কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন রুম থেকে দরজা দিয়ে বের হলো। আমি দরজার সামনে যেতে খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চমকে উঠে বলল, তুমি এত রাতে সুখী রুমে কি করছো অধরা? তোমাকে কোথাও পেলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি অরণ্যের কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ অরণ্য তো রুমেই ছিল না। তাই আমি অরণ্যকে বললাম, তুমি তো রুমে ছিলে না, তাহলে আমাকে রুমে খুঁজছো মানে কি? অরণ্য আমাকে বিনয়ের সহিত জবাব দিল। আমি বেলকনিতে ছিলাম। অরণ্যের জবাব শুনে আমি কিছুটা হতাশ হলাম, কারণ আমি ওয়াশরুম চেক করলেও বেলকনি চেক করিনি। তবু কেন জানি মনে হচ্ছে অরণ্যই এই কাজটা করেছে আর আমার সাথে নাটক করছে। তাই নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। অরণ্যকে ধরে সুখীর রুমের পাশ থেকে আমার রুমে নিয়ে আসলাম। টি শার্টটা মুঠো করে ধরে বললাম, লজ্জা করলো না মেয়ের বয়সী একটা মেয়ের সাথে নোংরামি করে নাটক করতে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝবো না? আমি গতকাল জ্ঞান হারিয়েছিলাম, সেই সুযোগে তুমি আমায় নাটক করে বুঝিয়ে ফেলেছিলে। আজকে কিভাবে বুঝাবে তুমি? অরণ্য যেন আমার কথাটা শুনে আকাশ থেকে পড়লো। আমার কথা শুনে আমায় বলল, অধরা, তুমি এসব কি বলছো? কিসের নাটক করেছি আমি? তোমার মাথা কি ঠিক আছে? অরণ্যের কথাটা শুনে যেন আমার গাটা আরো জ্বলে উঠলো। আমি কর্কশ গলায় বললাম, সুখী প্রেগনেন্ট, আর সুখীর সাথে এই নোংরামিটা তুমিই করেছো। তুমি ছাড়া এই বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই। আর সুখী মুখ খুলছে না, হয়তো সুখীকে তুমি ভয় দেখিয়েছো। অরণ্য এবার আমার কথা শুনে আমার গালে কষিয়ে একটা চড় বসালো আর বলল, লজ্জা করলো না আমাকে আর সুখীকে নিয়ে এতটা নোংরা কথা বলতে? কতটা সংগ্রাম করে তোমাকে বিয়ে করেছি, সব কি ভুলে গেলে? বিয়ের এত বছর পরও যখন বাচ্চা হয়নি, আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি। তুমি নিজেই আমাকে বলেছো আরেকটা বিয়ে করতে, করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সুখীকে এনেছিলাম তোমার কষ্টটা দূর করতে, আর ওকে আমি মেয়ের মতো ভালোবাসি। আর তুমি ওকে জড়িয়ে এমন নোংরা কথা বলতে বিবেকে বাঁধলো না? অরণ্যের চর আর অরণ্যের কথাগুলো শুনে যেন মাথাটা আরো চড়ে গেল, কারণ বিয়ের পর এই প্রথম আমার গায়ে হাত তুললো অরণ্য। আমি চেঁচিয়ে অরণ্যকে বললাম, তাহলে সুখী প্রেগনেন্ট হলো কিভাবে? আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি, আর আমি যখন সুখীর রুমের দরজার সামনে আসি তখন আমি তোমাকে দেখি। তার মানে তুমিই ছিলে ওই রুমে, আর সুখী ওই রুমে উলঙ্গ অবস্থায় ছিল। অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল, আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে রুমে না পেয়ে, কারণ আমি বেলকনিতে এসে দেখি তুমি রুমে নেই, তাই খুঁজতে গিয়েছিলাম। আর সুখী কি করে প্রেগনেন্ট সেটা আমারও অজানা, কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতে পারিনি। অরণ্যের কথাগুলো শুনে কেন জানি বিশ্বাস করতে মন চাইলেও বিশ্বাস করতে পারছিলাম না। অরণ্যের সাথে এইভাবে মন কষাকষি করে সারা রাত পার হলো আমার। সকালে উঠেই অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল, আর আমি এইদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যিটা যেভাবেই হোক বলাবো। তাই আমি সুখীর রুমে গেলাম, খেয়াল করলাম সুখী বসে আছে। আমি সুখীর কাছে গিয়ে সুখীকে বললাম, মা তুই ভয় পাস না, আমাকে সবটা বল। তুই রাতে তোর কাছে কে আসে? তোর শরীরটা কে এভাবে ক্ষতবিক্ষত করে? বল আমায় মা। সুখী আমার কথাগুলো শুনে ঢোক গিলল, মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। আমি সুখীকে অভয় দিয়ে বললাম, আমাকে সবটা বল মা, তোর সাথে কে এমন করে? সুখী এবার আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে যা বললো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ এই কি শুনলাম আমি? তাহলে অরণ্য দোষী ছিল না? আমি শুধু শুধু অরণ্যকে এতগুলো কথা শুনিয়ে আঘাত করলাম। সুখীর কথাগুলো শুনে বুকের ভেতরে একটা চাপা কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো, আমি কি করলাম? আমার অরণ্যকে আমি এত ভুল কি করে বুঝলাম? কিন্তু সুখীর রুমে কে আসে প্রতিদিন? কারণ সুখী বলেছে, মামনি,
আমার রুমে কে আসে জানি না, প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে খুব কষ্ট দেয়। আমার সব জামা কাপড় খুলে ফেলে, আমার শরীরে অনেক আঁচড় কাটে, শরীর খুব ব্যথা হয় আমার। মামুনি চেঁচাতে চাইলেও চেঁচাতে দেয় না, আমার শরীরটাকে অনেক কষ্ট দেয়। আমি তাকে দেখতে পারি না মামুনি, তবে স্পর্শ করতে পারি শুধু। মনে হয় একটা লোম জাতীয় কোনো প্রাণী তাকে আঘাত করছে। আমাকে প্রতিদিন বলে, নিষেধ করে এগুলো যেন কাউকে না বলতে পারি। আমাকে মেরে ফেলার হুমকি দেয়। মামুনি, আমার অনেক কষ্ট হয়। সুখী কথাগুলো বলে জোরে জোরে ফোপাতে ফোপাতে কাঁদতে লাগলো। সুখীর কান্না দেখে যেন আমার বুকটা আরো ফেটে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, কে এমন করে সুখীর সাথে? নাকি কোনো মানুষ, নাকি অন্য কিছু? এসব ভাবনা যেন মনকে আচ্ছন্ন করে ফেলেছে। তবুও নিজেকে বেশ সামলে সুখীকে বললাম, মামনি তুমি চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার সাথে থাকবো, তোমাকে আর কষ্ট পেতে দিব না। তুমি এখন খাবার খাও মা, আর কোনো কষ্ট হলে আমাকে বলবা, ঠিক আছে? কোনো সমস্যা হলেই মামুনির কাছে দৌড়ে চলে আসবা। আসো মা, নাস্তাটা খাও আগে। সুখী আমার কথাটা শুনে মনে হলো একটু স্বস্তি পেয়েছে। আমাকে জড়িয়ে ধরে থাকলো অনেক কতক্ষণ। হুট করেই সুখী গড়গড় করে বমি করতে লাগলো। খেয়াল করলাম সুখীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো। বমির উপর বমি করতে করতে সুখী নিস্তেজ হয়ে পড়েছে। সুখীকে একা একা সামলাতে খুব কষ্ট হচ্ছে। কি করব আমি বুঝতেই পারছিলাম না। অরণ্যকে ফোন দিব কিনা সেটাও বুঝতে পারছি না। এখন অরণ্যকে ফোন দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই 7-5 ভেবে কোনো উপায় না পেয়ে সুখীকে নিয়ে ডক্টর সাইমার কাছে গেলাম। সুখীকে ডক্টর সাইমা চেক আপ করে যা বললো, আমি পুরোপুরি হতাশ হয়ে গেলাম। কেন এমন হচ্ছে কোনো উত্তর যেন আমি পাচ্ছিলাম না। কারণ ডক্টর সাইমা বলল, আমি সুখীর একটা আলট্রা করেছি, আর আলট্রাতে যা দেখলাম সেটা আমি আমার ডাক্তারি জীবনে কখনো পাইনি। সুখীর পেটের বাচ্চা 2 মাসের। আর আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে সুখীর পেটের বাচ্চার এখনই চুল, নাক, মুখ সব হয়ে গিয়েছে। আমি আমার মেডিকেল জীবনে 20টা বছর এমন কোনো ঘটনা পাইনি। আমি জানি না এটা রহস্য কি। ডাক্তার হলেও এটা বলতে হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে এটার সাথে অলৌকিক কোনো কিছু যুক্ত আছে। ডক্টর সাইমার কথাগুলো আমি যত শুনছিলাম তত বিস্মিত হচ্ছিলাম। কারণ যে জায়গায় একটা 2 মাসের বাচ্চার শুধু হার্টবিট থাকার কথা, সে জায়গায় সুখীর বাচ্চার হাত পা সব হয়ে গিয়েছে। কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাই ডক্টর সাইমাকে আবারও জিজ্ঞেস করলাম, আপনার কি কোথাও ভুল হচ্ছে না তো? হয়তো অন্য কারো রিপোর্টের সাথে বদলে গিয়েছে। উনি আমাকে জোর দিয়ে বললেন, আলট্রা আমি নিজে করেছি। এরকম দেখার পর বারবার করেছি, প্রতিবারের রেজাল্ট একই রকম আসছে। আমি বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আমি আমার সিনিয়র কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, সবাই বিষয়টা নিয়ে হতাশ। কেউই জানে না এটার মানে কি। অনেক বিষয় নিয়ে গণমাধ্যমকে জানাতে চেয়েছিল, কিন্তু সুখী যেহেতু অবিবাহিত, তাই আমি সুখীর ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করার অনুমতি দেইনি। আমি ডক্টর সাইমার কথাগুলো শুনে আরো হতাশ হতে লাগলাম। ওনাকে বললাম, এখন আমার কি করা উচিত? আমি তো বুঝতে পারছি না। আপনার কোনো পথ জানা থাকলে বলুন না। উনিও বেশ চিন্তা করে আমায় উত্তর দিলেন, আমার পরিচিত একজন প্রফেসর আছে, যিনি দীর্ঘ বছর ধরে এসব অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করছেন। আপনি দয়া করে একটু ওনার সাথে কথা বলুন। উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন। আর আমি তো আছি। ডক্টর সাইমার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম। ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে সুখীকে কিছু খেতে দিলাম আমি। সুখী খেয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরেই অরণ্য আসলো। অরণ্যকে কি বলে সরি বলবো বুঝতে পারছিলাম না। অরণ্য আমার সাথে কোনোরূপ কোনো কথা না বলে রুমে চলে গেল। যেতে নিলেই ঠিক ওই সময় অরণ্যের হাতটা ধরে অরণ্যকে বেশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি। অরণ্য আমাকে এভাবে কাঁদতে দেখে বলল, কাঁদছো কেন এভাবে? কি হয়েছে তোমার? আমি কাঁদতে কাঁদতে অরণ্যকে সবটা ঘটনা খুলে বললাম। অরণ্য আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার ভুলটা যে ভেঙেছে এতেই আমি অনেক খুশি। আর এত হতাশ হওয়ার কিছু হয়নি অথরা। সব কিছুরই সৃষ্টি থাকে, ধ্বংস থাকে, আর উপায়ও থাকে। অরণ্যের কথাটা শুনে আমি বেশ স্বস্তি পেলাম। মনটা বেশ উৎফুল্ল হলো। আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুখীর রুমে গেলাম ঘুমোতে। সুখীকে জড়িয়ে ধরে ঘুমোতে গেলাম আমি। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম কানে, আর আমার ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম কেউ একজন রুমে প্রবেশ করেছে, কিন্তু তার উপস্থিতি টের পেলেও চোখে দেখতে পারছিলাম না। সুখীর শরীরের উপর লোমের মতো কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম আমি। সুখীর সাথে সাথে ছটফট করতে লাগলো।
আমি সুখীকে সাহস করে আরো জোরে জড়িয়ে ধরলাম। এবার মনে হলো ওই লোম জাতীয় কিছু একটা আমার উপস্থিতি টের পেয়ে রুম থেকে প্রস্থান নিল। সুখীকে জোরে জাপটে ধরেই সারা রাত পার করলাম। পরদিন সকালে ডক্টর সাইমার দেওয়ার ঠিকানায় প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম সুখীকে নিয়ে। বাড়িতে ঢুকতে খেয়াল করলাম মধ্যবয়স্ক কালো রোগা পাতলা একজন লোক চেয়ারে বসে সিগারেট টানছে। আমাকে দেখে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি মিসেস অধরার পাশের মেয়েটি সুখী। ওনার কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না কখনো। তাই হ্যাঁ বোধ মাথা নেড়ে বললাম ওনার কথাগুলো সঠিক। এবার উনি জবাব দিয়ে বলল, ডাক্তার সাইমা আমাকে আপনার কথাগুলো বলেছে। এখানে একটু বসুন, আমি আসছি। আমি সুখীকে নিয়ে বসলাম, আর উনি কোথাও যেন গেল। কিছুক্ষণ পর আবারও আসলো। এবার আমাকে বলল, আমি আপনাকে ব্যাপারটা নিয়ে আরো 1 মাস পর কথা বলবো। 1 মাস পরে ঘটনাটা পাল্টে যাবে। আপনি ঠিক আমার সাথে 1 মাস পর দেখা করবেন। আমি ওনার কথায় বেশ বিরক্ত হলাম, মনে মনে রাগও হলো, কারণ উনি কিছু না শুনে আমাকে 1 মাস পর আসতে বলল। মেজাজটা খুব চড়ে গেল আমার, তবুও নিজেকে বেশ সামলে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে ওখান থেকে প্রস্থান নিলাম। বাসায় এসে ওর জন্য স্বস্তি পাচ্ছিলাম না আমি। চিন্তার উপর চিন্তা আমায় গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আর আমি প্রতিবারই ওই মোমের পুতুলটা স্বপ্নে দেখতে লাগলাম। এভাবে 1 মাস কাটলো। হুট করে এক সকালে খেয়াল করলাম আমার পেটটা বেশ ফুলে গিয়েছে, আর সুখীও বাড়িতে নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে সুখীকে খুঁজে পেলাম না, কিন্তু কোথাও পেলাম না ওকে। আমার পেটের এই অবস্থা দেখে তাড়াহুড়ো করে ডক্টর সাইবার নিকট গেলাম। উনি আবার চেক আপ করে উনি নিজেও বেশ বিস্মিত হলো, আর বিস্মিত হয়ে আমায় বলল। আমিও বিস্মিত না হয়ে পারলাম না কথাটা শুনে, কারণ উনি বলল, মিসেস অধরা, আপনি 3 মাসের গর্ভবতী। আর অলৌকিকভাবে এটাই সত্যি যে সুখীর পেটে যে বাচ্চা ছিল সে বাচ্চাটা এখন আপনার পেটে। কি বলছেন ম্যাডাম? আমি হুট করে কিভাবে প্রেগনেন্ট হলাম? এটা কি করে সম্ভব? ডক্টর সাহেব আমাকে হতাশ হয়ে জবাব দিল, এর কারণ আমার জানা নেই, তবে সুখী কোথায় তাকে যে দেখছি না। আমি হতাশ কণ্ঠে উত্তর দিলাম, সুখীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার ডক্টর সাইমন নড়ে চড়ে বসে আমায় বলল, আমার এবার সত্যিই মনে হচ্ছে এটার সাথে বাইরের কোনো জগতের মিল আছে। আপনি আবার প্রফেসর বিশ্বাসের কাছে যান। ডক্টর সাইমন প্রফেসর বিশ্বাসের কথা বলতেই আমার মনে পড়ে গেল প্রফেসর বিশ্বাস বলেছিল 1 মাস পর কাহিনী পাল্টে যেতেও পারে। তার মানে উনি আগে থেকে সব জানতেন এমনটা হবে। আমি কিছু উপায় না পেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিমূর্ত হয়ে বসে রইলাম। অরণ্য আসলো, অরণ্যকে ঘটনাটা খুলে বললাম আমি। অরণ্য আমাকে বেশ আশ্বাস দিল। এবার একটু ভরসা পেলাম মনে হচ্ছে। পরদিন অরণ্যকে নিয়ে প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম। খেয়াল করলাম আগের মতোই উনি চেয়ারে বসে সিগারেট টানছে। আমাদের দেখে বলল, আরে মিসেস অধরা যে, একটু বসেন, আমি আসছি। এই বলে উনি পাশের রুমে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বেশ ভালো করে দেখলো। এরপর আমাকে যা বললো আমি আর অরণ্য রীতিমতো ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে কোনো রূপকথার গল্প শুনছি। কারণ প্রফেসর বিশ্বাস বলল, মিসেস অধরা, আপনার পেটটা খেয়াল করলাম অনেক ফুলে গিয়েছে। তা গ্যাসের প্রবলেম হয়েছে নাকি? ওনার এরকম গা ভাসানো কথা শুনে আমার বেশ রাগ উঠলো, কারণ উনি সবটা জেনেও এরকম মজা করছেন। আর এদিক দিয়ে আমার অস্থিরতার মাত্রা বাড়তে থাকলো। বেশ রাগান্বিত হয়ে ওনাকে জবাব দিলাম, আপনি মাঝে মাঝে খুব হেয়ালি করেই কথা বলেন। আপনি নিশ্চয়ই সবটা জানেন, তাহলে কেন এমন বলছেন? আমাদের এরকম অবস্থায় এমন মজা করা আপনার কি উচিত হচ্ছে? উনি একটু কাশি দিয়ে আমাকে বলল, আপনি একটু বেশি অস্থির হচ্ছেন। এরকম অনেক কথাই আছে, আপনি শুনলে আরো অস্থির হবেন। এবার আসি কাজের কথায়। মিসেস অধরা, আমি জানি আপনি বুঝতে পারছেন না আপনার পেটের বাচ্চাটা কার, আর যে বাচ্চাটা সুখীর পেটে ছিল সেটা আপনার পেটেই বা কিভাবে আসলো। আপনার নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো জানতে ইচ্ছে করছে। তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি একটু হতাশ হয়ে বললাম, বলুন কি কাজ করতে হবে? উনি বললেন, বলছি, তবে আগে বলুন, পাশের ব্যক্তিটি কি আপনার স্বামী অরণ্য? আমি মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার উনি অরণ্যকে বললেন, আচ্ছা, আপনাকে এখন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি দয়া করে ভয় পাবেন না। অরণ্য বেশ ভয়ে ভয়ে উত্তর দিল, কি এমন হতে পারে, আমি কি জানতে পারি? প্রফেসর বিশ্বাস উত্তর দিলেন, ঠিক সময় বুঝতে পারবেন। এখন অস্থির না হয়ে শান্ত হয়ে বসুন। আর মিসেস অধরা? আমি উত্তর দিলাম, হ্যাঁ বলুন। আপনি টেবিলের সামনে একটা চেকবোর্ড দেখতে পাচ্ছেন আশা করি। উত্তরে আমি বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি।
আপনাকে চেকবোর্ডটায় হাত দিতে হবে, আর চেকবোর্ডটিতে হাত দেওয়ার পর আপনি যা অনুভব করবেন আমাকে বলবেন। আমি একটু ভয় পেলেও নিজেকে সামলে বললাম, আচ্ছা আমি এক্ষুনি হাত দিচ্ছি। এ বলে হাতটা দিতে যাব, ঠিক ওই সময় প্রফেসর বিশ্বাস আমার হাতটা সরিয়ে বলল, এখন না মিসেস অধরা, তাহলে? আমি সারা ঘর মোমবাতি দিয়ে জ্বালিয়ে তারপর আপনাকে ধরতে বলবো। এরপর প্রফেসর বিশ্বাস সারা ঘরে মোমবাতি জ্বালালো আর আমায় বলল, মিসেস অধরা, এবার আপনি চেকবোর্ডে হাত দিন, আর অরণ্য সাহেব, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলেও আপনি ভয় পাবেন না, ঠিক আছে? অরণ্য হ্যাসূচক মাথা নেড়ে সম্মতি দিল আর আমি চেকবোর্ডটায় হাত দিলাম। আর চেকবোর্ডটাতে হাত দেওয়ার সাথে সাথে সারা ঘর কাঁপতে থাকলো। ঠিক এই সময় প্রফেসর বিশ্বাস আমায় বলল, মিসেস অধরা, এবার আপনি চোখটা বন্ধ করুন। আমি প্রফেসর বিশ্বাসের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার সাথে সাথে আমি সেই স্বপ্নে দেখা পোড়া বাড়িটা খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পুরো বাড়িটার ভেতরে ঢুকছি। আস্তে আস্তে বাড়িটা ঢুকতে লাগলাম আর সেই মোমের পুতুলটাও দেখতে পেলাম। মোমের পুতুলটা ধরার সাথে সাথে খেয়াল করলাম সুখী আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে সুখী আসলো কিভাবে? আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। খেয়াল করলাম সুখী কোথাও দৌড়ে যাচ্ছে। আমি সুখীর পেছন পেছন যেতে লাগলাম। খেয়াল করলাম সুখী একটা রুমের ভেতর ঢুকলো। আমিও রুমের মধ্যে গেলাম। পরক্ষণে রুমটা বেশ অন্ধকার হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই রুমটা আলোকিত হয়ে গেল। খেয়াল করলাম সুখী একটা সিংহাসনে বসে আছে। সুখীকে এমন অবস্থায় দেখে আমি বেশ অবাক হলাম। ঠিক এই মুহূর্তে ঘরটা আবারও কাঁপতে লাগলো আর মোমবাতিগুলো সব নিভে গেল। প্রফেসর বিশ্বাস ঘরের লাইটটা অন করলো আর আমায় বলল, মিসেস অধরা, এবার চোখটা খুলুন। আমি চোখটা খুললাম আর দেখলাম অরণ্য বেশ শান্ত হয়ে আমার পাশে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু ঠিক আছে। এবার প্রফেসর বিশ্বাস আমায় বলল, সুখীকে অবস্থায় দেখে কেমন লাগছে? আমি হতবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কি করে আমি সুখীকে দেখেছি? আর সুখী ওখানে বসে আছে কেন? আর সুখী কোথায় গেল? প্রফেসর বিশ্বাস একটু দম নিয়ে বলল, সুখী কে জানতে চান? আর কোথায় গেল জানতে চান? হ্যাঁ জানতে চাই, বলুন। প্রফেসর বিশ্বাস শান্ত স্বরে জবাব দিল, সুখী কোনো সাধারণ মানুষ না, সুখী একটা অতৃপ্ত আত্মা। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম আর বললাম, অতৃপ্ত আত্মা মানে? হ্যাঁ, অতৃপ্ত আত্মা। প্রফেসর বিশ্বাস জবাব দিল, তাহলে সুখী আমার বাসায় কেন আসলো? আর সুখীর সাথে এমন কেন হলো? আর আমার পেটে সুখীর বাচ্চা কিভাবে আসলো? প্রফেসর বিশ্বাস এবার জবাব দিল, সুখীর যে বাচ্চাটা আপনার পেটে এসেছে সেটা সুখী চেয়েছিল যে আসুক। আপনার পেটের এই বাচ্চাটা হলো চন্দ্রাবতী। আমি অবাক হয়ে বললাম, চন্দ্রাবতী? এই চন্দ্রাবতীটা কে? চন্দ্রাবতী হলো সুখীর সেই মৃত বাচ্চা, যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই মরে গিয়েছিল। আমি আর অরণ্য কিছুটা হতবাক হয়ে জবাব দিলাম, আপনি ঠিক কি বলছেন আমরা বুঝতে পারছি না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের জবাব দিল, সুখী তার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চা চন্দ্রাবতীকে পৃথিবীতে আনতে চাচ্ছে, আর সুখী তার মেয়ে চন্দ্রাবতীকে দিয়েই তার প্রতিশোধ পূরণ করবে। আর সুখীর বাচ্চাটা পৃথিবীতে আসার জন্য একটা মানব শরীরের দরকার ছিল, আর সেজন্যই সুখী ছলনার আশ্রয় নিয়ে আপনার বাসায় এসেছিল। আর সুখী জানতো যে তার বাচ্চার যখন 3 মাস বয়স হবে তার পেটে, তখন বাচ্চাটা একটা মানব শরীরে প্রবেশ করাতে হবে, আর মানব শরীরে প্রবেশ করলেই বাচ্চাটা পৃথিবীতে আসতে পারবে। তাই বাচ্চাটা মিসেস অধরা আপনার পেটে স্থানান্তরিত হয়েছে, আর স্থানান্তরিত হওয়ার পর সুখীর জায়গায় চলে গেছে। বাচ্চাটার জন্মের পর সুখী তার প্রতিশোধ নিবে। আর মাঝখানে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কিছু মায়া আর ছলনাও ছিল। আমি কিছুটা অবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, কি এমন প্রতিশোধ নিবে সুখী? আর সুখী মেয়েটাই বা কে? আর বাচ্চাটা কি আমাকে জন্ম দিতেই হবে? জন্ম যেন না হয় তার কি কোনো উপায় নেই? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে জবাব দিল, বাচ্চাটাকে জন্ম দিতেই হবে, জন্ম দেওয়া ছাড়া কি কোনো উপায় নেই? আর সুখী কে জানতে চান? হ্যাঁ জানতে চাই, বলুন সুখী কে আর কিসের প্রতিশোধ নিতে চায়? এবার প্রফেসর বিশ্বাস যা বললো আমি আর অরণ্য আবারও চকিয়ে গেলাম। কারণ প্রফেসর বিশ্বাস বলল, সুখী ছিল রাজ পরিবারের রাজকন্যা। সুখীর তার বাবা মায়ের একটা কন্যাই ছিল, তার কোনো ভাই বোন ছিল না। কিন্তু সুখী ছিল অসাধারণ গুণে গুণান্বিত। অল্প বয়সী সুখী অস্ত্র এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে পড়ল। কিন্তু রূপকথা রাজকন্যার গল্পের মতো সুখী এত সুন্দরী ছিল না। যেহেতু সুখীর কোনো ভাই ছিল না, তাই খুব অল্প বয়সী সুখী তার বাবার রাজ্যের দায়ভার নিজের কাঁধে নিল। অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে সুখী রাজ্য পরিচালিত করতে লাগলো। যুদ্ধের বিভিন্ন কৌশল দিয়ে একের পর এক রাজ্য দখল করতে লাগলো। ঠিক একইভাবে একদিন পাশের রাজ্য থেকে সুখীর রাজ্য দখলের জন্য হামলা করা হয়।
কিন্তু সুখী তার যুদ্ধবিদ্যার নতুন কৌশলগুলো অবলম্বন করতে থাকে। পাশের রাজ্যের রাজা যখন বুঝতে পারল সুখীর কাছে পরাজিত হবে, অচিরেই তখন তিনি সন্ধি করার জন্য সুখীর সাথে সেই রাজ্যের রাজপুত্র অর্জুনের বিয়ের প্রস্তাব পাঠায়। এবার সুখী বেশ চিন্তায় পড়ে গেল সে বিয়ে করবে কিনা, বিয়ে করে সন্ধি করাটা ঠিক হবে কিনা। কারণ সুখী তেমন সুন্দর ছিল না, অপরদিকে রাজপুত্র অর্জুন ছিল অনেক সুন্দর সুপুরুষ। বিভিন্ন রাজপুত্রের মধ্যে যদি কখনো সুন্দরের প্রতিযোগিতা হয় তাহলে রাজপুত্র অর্জুন অনায়াসে সেটাতে জয় লাভ করবে। এবার সুখী বেশ দোটানায় পড়ে গেল, বুঝতে পারছিল না এত সুন্দর যুবককে বিয়ে করলে যুবক মানতে পারবে কিনা। সুখী ভেবে কোনো উপায় না পেয়ে রাজ্যের রাজা পিতার সন্নিকটে শরণাপন্ন হলো আর বলল, আমি কি আপনার রুমে প্রবেশ করতে পারি? রাজপিতা বললেন, আসো মা। সুখী রাজপিতার সন্নিকটে এসে বলল, পিতা, আপনি নিশ্চয়ই সব শুনেছেন এই রাজ্যে কি হয়েছে। আপনার অজানা কিছুই নেই। হয়তো এটা জেনেছেন পাশের রাজ্যের সন্ধি করতে চেয়েছে। তারা সন্ধির চিহ্ন স্বরূপ আমার সাথে রাজপুত্র অর্জুনের বিবাহ প্রস্তাব প্রদান করেছেন। এখন আমি কি বিবাহ প্রস্তাবে রাজি হব কিনা বেশ দুটনায় পড়ে গিয়েছি। এবার রাজপিতা সুখীর প্রশ্নের জবাবে উত্তর দিলেন, এ তো বেশ উত্তম প্রস্তাব। রাজি না হওয়ার কারণ তো দেখছি না। দুটি রাজ্যের বন্ধুত্ব দৃঢ় হবে এতে, আর তোমারও যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। এতে দোটানার পড়ার কোনো কারণ দেখছি না। এবার সুখী কিছুটা চুপ হয়ে থেকে রাজপিতাকে বলল, পিতা, আপনি তো জানেন আমি কোনো রূপবতী মেয়ে না। অপরদিকে অর্জুন একজন সুপুরুষ সুন্দর যুবক। তার সাথে বিয়ে হলে সে কি আমার মতো কালো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে? আমি তো শেষ চিন্তায় আরো দুটনায় পড়ে আছি। আপনি একটু ভেবে বলুন আমার কি করা উচিত। কারণ একমাত্র আপনি এই রাজ্যের সবচেয়ে বয়স্ক একজন মানুষ। নিশ্চয় আপনার চিন্তা ভাবনার মাপকাঠির তুলনায় আমার চিন্তা ভাবনার মাপকাঠির তুলনা অতি নগণ্য। আমাকে একটু সুপরামর্শ দিয়ে সাহায্য করুন। রাজপিতা এক রাশ হাসি দিয়ে সুখীকে জবাব দিল, এতে ভাবার কিছু দেখছি না মা। তুমি এই প্রস্তাব নির্দ্বিধায় গ্রহণ করতে পারো। আর বাহ্যিক সৌন্দর্য কারো গুণ নির্ধারণ করতে পারে না। সুন্দর তো সে যার ভেতরটা সুন্দর। আর আমি জানি সেই সৌন্দর্যের প্রতিযোগিতা হলে আমার সুখী মা সেখানে প্রথম হবে। মা, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। তুমি পাশের রাজ্যের প্রস্তাব গ্রহণ করতে পারো অনায়াসে। রাজপিতার কথা শুনে সুখী যেন একটু ভরসা পেল। রাজপিতার সাথে কথা শেষ করে সুখী রাজপিতার রুম থেকে প্রস্থান নিল। নিজের রুমে গিয়ে সুখী আরো কিছুক্ষণ ভাবল। তারপর পাশের রাজ্যে বার্তা পাঠালো যে সুখী তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ বার্তা পাঠানোর কিছুদিনের মধ্যে রাজপুত্র অর্জুনের সাথে সুখীর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের প্রথম দিকে সুখী আর অর্জুনের সম্পর্ক ভালোই কাটতে লাগলো। বিয়ের কিছুদিনের মধ্যে সুখী জানতে পারলো যে সে মা হতে চলেছে। এই সংবাদটা পেয়ে সুখী বেশ খুশি হলো, কারণ একটা মেয়ের কাছে মাতৃত্বের চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। সুখীর দৃঢ় বিশ্বাস ছিল তার একটা মেয়ে সন্তান হবে, তাই সে স্থির করলো যে সে তার মেয়ের নাম রাখবে চন্দ্রাবতী। কিন্তু এই মুহূর্তে সুখীর রাজ্যের দায়িত্ব পালন করাটা বেশ মুশকিল হয়ে পড়ছিল। তাই সুখী চিন্তা করলো সমস্ত রাজ্যের দায়িত্ব সে অর্জুনের হাতে দিবে। যা ভাবলো সেই কাজ করলো সুখী। তার রাজ্যের সমস্ত দায়িত্ব তার স্বামী অর্জুনকে প্রদান করলো। আর সুখী ঠিক এই জায়গাটায় বেশ বড় একটা ভুল করে বসলো অর্জুনকে সমস্ত দায়িত্ব দিয়ে। কারণ অর্জুনকে দায়িত্ব প্রদান করার পর অর্জুনের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করলো সুখী। খেয়াল করলো অর্জুন আগের মতো সুখীকে এত গুরুত্ব দিচ্ছে না, রাজ্যের দায়িত্ব ঠিক মতো পালন করছে না। সুখীর প্রতি অর্জুনের এই উদাসীনতা দেখে সুখী বেশ অবাক হলো। বুঝতে পারলো না সে কি করবে, তার কি করা উচিত, কি করলে সে অর্জুনের মনের কথা বুঝতে পারবে। সুখী বারবার চিন্তা করে যে অর্জুনকে সে সবটা জিজ্ঞেস করবে কেন অর্জুন তাকে অবহেলা করছে, কিন্তু অর্জুন কিভাবে এটা চিন্তা করে আর কিছু বলতে পারছে না সুখী। কিন্তু একদিন সাহস করে সুখী অর্জুনকে বলল, অর্জুন, আমি জানতে চাই তুমি আমার সাথে হুট করে এমন ব্যবহার কেন করছো? কেন আমার প্রতি তুমি এতই উদাসীন? তুমি তো জানো আমাদের কিছুদিনের মধ্যে একটা বাচ্চা আসবে। এখন তো তোমার আমার প্রতি বেশি খেয়াল নেওয়া দরকার। তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি কি এর কারণ জানতে পারি? অর্জুন এবার একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, সুখী, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তোমার তো এতদিনে সবকিছু বুঝে যাওয়ার কথা। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এমন বোকার মতো প্রশ্ন করাটা বেশ অদ্ভুত লাগছে, হাস্যকর লাগছে বটে। সুখী অর্জুনের কথা শুনে বেশ অবাক হলো আর বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি?
এবার অর্জুন যা বলল সুখী যেন তা শুনে চমকে গেল। সুখীর মাথাটা যেন ঘুরে গেল। সুখী বুঝতে পারছিল না সুখী এখন কি করবে, কারণ অর্জুন বলল, তোমার কি মনে হয় সুখী আমি তোমার মতো দেখতে কুৎসিত মেয়েকে এমনি এমনি বিয়ে করেছি? তোমার কি মনে হয় আমার মতো একজন যুবক তোমার মতো মেয়েকে বিবাহ করার উপযোগী ছিল? কিন্তু কেন করেছি জানো? সুখী কিছুটা হতাশ হয়ে প্রশ্ন করলো। কেন? জবাবে অর্জুন বলল, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র রাজ্য দখল করার জন্য। আমি জানতাম তুমি যুদ্ধবিদ্যায় আর অস্ত্রবিদ্যায় অনেক পারদর্শী, সুতরাং তোমাকে পরাজিত করা আমার পক্ষে অনেক কঠিনতর হতে যেত। তাই এভাবে পরাজিত করলাম তোমাকে। তোমার সাথে বিয়ের বিষয়টা ছিল শুধুমাত্র স্বার্থের জন্য। বিয়ের পর এত নাটক করেছি যেন তুমি নিজে থেকে আমাকে রাজ্যের দায়িত্ব দাও, আর তুমি সেটাই করলে। এখন এইসব রাজ্যের মালিক একমাত্র আমি। এখানে তোমার মতের কোনো গুরুত্ব কেউ দেবে না, আর তোমার মত কদাকার একটা মেয়েকে আমার আর দরকার হবে না। আমি আমি তোমাকে মন থেকে ঘৃণা করি। আর বাকি রইল তোমার সন্তানের কথা, সেও নিশ্চিত তোমার মতো কুৎসিত দেখতে হবে। শুনে রাখো, তোমার আর তোমার সন্তানের প্রতি আমার কোনো মায়া বা ভালোবাসা নেই। আমাকে এসব প্রশ্ন করে বিরক্ত করবে না আর আশা করি। সুখী হতাশ হয়ে বলল, তুমি শুধু রাজ্যের জন্যই তুমি আমার সাথে এত বড় নাটক করেছিলে অর্জুন? আমি সবসময় সততা দিয়ে রাজ্য পরিচালনা করেছি, আর তুমি সেই সততার সুযোগ নিয়েই ক্ষমতার অপব্যবহার করেছ। লজ্জা করে না তোমার এত নোংরা একটা নাটক করতে? অর্জুন একটা কর্কশ হাসি দিয়ে বলল, আমি আমার স্বার্থের জন্য সব পারি, সব। এ বলে অর্জুন চলে গেল। আর সুখী নিজেকে এই অবস্থায় বেশ অসহায় মনে হতে লাগলো। ভিতরে ভিতরে সুখী ভেঙে পড়ল। কি করবে সুখী বুঝতে পারছিল না। দিন যেতে লাগলো, অর্জুনের পরিবর্তন বেশ বাড়তে লাগলো। সুখীর প্রতি অবহেলার মাত্রা যেন আরো বাড়তে লাগলো। শরীরের প্রয়োজনে অর্জুন সুখীর কাছে আসতো আর সুখীর উপর নরপশুর মতো ঝাঁপিয়ে পড়তো, আর বাকি সময় থাকতো মদের আর নেশার আড্ডায়। সে সাথে রাজ্যের অবস্থাও বেশ খারাপ হতে লাগলো। কুমারী মেয়েগুলোকে অর্জুন ভোগের বস্তু হিসেবে ব্যবহার করতে লাগলো। এইসব যেন সুখীকে আরো হতাশ করে তুলল। অপরদিকে সুখীর পেটের বাচ্চাটাও বেশ বড় হতে লাগলো। 7 মাস পার হয়ে গেল। সুখী বেশ বুঝতে পারলো সুখীর কোলে চন্দ্রাবতী আসবে। সুখীর ইচ্ছে ছিল চন্দ্রাবতী যেন মোমের পুতুলের মতো সুন্দর হয়। তাই সুখী মোম দিয়ে একটা পুতুল বানালো যা দেখতে একদম মানুষের মতো ছিল। সুখী তার মনের সব শখ দিয়ে পুতুলটা বানিয়েছিল আর মনে মনে চেয়েছিল যে চন্দ্রাবতী দেখতে ঠিক এই পুতুলটার মতো হোক। সুখী ভাবলো চন্দ্রাবতী জন্ম নিলে হয়তো সুখীর জীবনের গল্পটা পাল্টাবে। কিন্তু চন্দ্রাবতী জন্মানোর আগেই সেই স্বপ্নটা সুখীর নিঃশেষ হয়ে গেল, কারণ অর্জুন একদিন মদের নেশে আসক্ত হয়ে সুখীর উপর ঝাঁপিয়ে পড়লো। সারা শরীরটা নরপশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো আর আঘাত করতে লাগলো। সুখী চেঁচাতে চাইলেও চেঁচাতে পারছিল না, কারণ অর্জুন তার মুখটা আটকে দিয়েছিল হাত দিয়ে। অমানবিক যন্ত্রণায় আস্তে আস্তে সুখী নিস্তেজ হয়ে গেল আর সুখের মৃত্যু ঘটল। সে সাথে সুখীর 7 মাসের চন্দ্রাবতীরও মৃত্যু ঘটল। সেই থেকে সুখীর আত্মাটা সে প্রসাদে আটকে গেল আর প্রতিশোধের জন্য ছটফট করতে লাগলো। কাহিনীটা বলে প্রফেসর বিশ্বাস এক গ্লাস পানি খেলো। আমি আর অরণ্য গল্পটা শোনার পর কেন জানি না চোখের কোণে জল জমে গেল দুজনের। আমি প্রফেসর বিশ্বাসকে বললাম, আপনি তো জানেন অর্জুন মারা গিয়েছে, আর এটা অনেক বছর আগের কাহিনী। তাহলে সুখী কাকে মেরে প্রতিশোধ নিবে? জবাবে প্রফেসর বিশ্বাস বললেন, সুখী এখনো ওই সময় আটকে গেছে। সুখী জানে না অর্জুন মারা গিয়েছে, আর আপাতত চন্দ্রাবতী জন্ম নেওয়ার আগে কোনো উপায় বের করা সম্ভব না। কি হবে তাও জানা সম্ভব না। চন্দ্রাবতী জন্ম নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন আপনারা যান, ঠিক 4 মাস পর যখন চন্দ্রাবতীর 7 মাস হবে তখন সে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। আমি তখন আপনাদের সাথে দেখা করে নেব। এর মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটলেও কেউ ভয় পাবেন না। প্রফেসর বিশ্বাসের কথা শুনে আমরা বাসায় চলে আসলাম। আমি বাসায় যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আমার পেট থেকে একটা আওয়াজ আসছে। আমি স্পষ্ট শুনতে পারছিলাম আমাকে কেউ বলছে, মা সাবধানে। ঠিক এই মুহূর্তে আমি খেয়াল করলাম সামনে পানি পড়ে আছে আর আমার পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বেশ অবাক হলাম এটা ভেবে যে তার মানে আমার পেটের বাচ্চাটা সব জানে কি হচ্ছে না হচ্ছে। একের পর একদিন কাটতে লাগলো। চন্দ্রাবতীকে এবার কেন জানি না নিজের মেয়ের মতো মনে হতে লাগলো মাতৃত্বের সুখটা পেয়েছি। এই মাতৃত্বের সুখের জন্য কত কাল অপেক্ষা করেছি আমি। সৃষ্টিকর্তা যেন আজকে আমার সব ইচ্ছা পূরণ করেছে। চন্দ্রাবতীর সাথে মাঝে মাঝে একা একা কথা বলতাম। মনে হতো সে আমার কথা সব বুঝছে, আমার কথার জবাব দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমি আর অরণ্য সেটা ঠিক করে নিতাম।
চন্দ্রাবতীকে এখন আমার নিজের মেয়েই মনে হয় চন্দ্রাবতী কোনো অসাধারণ মেয়ে না, চন্দ্রাবতী আমার মেয়ে। দিনের পর দিন কাটতে লাগলো আর চন্দ্রাবতীর প্রতি মায়া বাড়তে লাগলো। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। হুট করে আমি আমার পেটে প্রবল ব্যথা অনুভব করতে লাগলাম। অরণ্য তখন অফিসে ছিল। আমি এখন কি করব বুঝতেই পারছিলাম না। অরণ্যকে ফোন দিয়ে বললাম, অরণ্য আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসো। অরণ্য বেশ চিন্তিত হয়ে জবাব দিয়ে বলল, তুমি ডাক্তার সাইমাকে কল দাও, আমি যত তাড়াতাড়ি পারছি আসছি। আমি অরণ্যের ফোনটা কেটে ডক্টর সাইমাকে কল দিলাম। ডক্টর সাইমাকে বললাম, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আপনি একটু আসুন না। ডক্টর সাইমা আমায় বললেন, আমি আসতেছি, আপনি চিন্তা করবেন না। আমি ফোনটা কেটে ব্যথায় চিল্লাতে লাগলাম। চারদিকে খেয়াল করলাম প্রচন্ড ঝড় হচ্ছে। অরণ্য আমায় কল দিয়ে বলল, অধরা তুমি ঠিক আছো তো? আমি ব্যথায় অরণ্যের কথার জবাবও যেন ঠিক করে দিতে পারছিলাম না। শুধু বললাম, আমার খুব কষ্ট হচ্ছে, খুব, তুমি বাসায় আসো। অরণ্য আমাকে বেশ চিন্তিত হয়ে বলল, একটু ধৈর্য ধরো অধরা, চারদিকে খুব ঝড় হচ্ছে, বের হওয়ার মতো উপায় পাচ্ছি না, কি করব আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারছি আসছি। এই বলে অরণ্য ফোনটা কেটে দিল। আমি কি করব কিছু যেন বুঝতে পারছি না। ডক্টর সাইমাকে ফোন দিতে লাগলাম। কোনোভাবেই ওনার ফোনে কল ঢুকছিল না। প্রতিবারই ওনার ফোন থেকে নট রিচেবল আওয়াজটা আসছে। আমি এবার বেশ হতাশ হয়ে গেলাম। কি করব বুঝতেই পারছিলাম না। ব্যথায় আমি কুকড়ে মুচড়ে যাচ্ছিলাম। ব্যথার চোটে আমি ফ্লোরে পড়ে এপাশ ওপাশ হতে লাগলাম। কোনোভাবে ব্যথা কমছিল না আমার। বাইরে খেয়াল করলাম, দেখলাম আশপাশ অন্ধকার হয়ে গেছে। ঝড়ে যেন গাছপালা সব উপড়ে যাচ্ছে। অরণ্য আর ডক্টর সাইমা কারোই কাছেই ফোন ঢুকছে না। এবার নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। ব্যথায় আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ব্যথা সহ্য করতে না পেরে আমি ঘরের সমস্ত জিনিস ওলট পালট করতে লাগলাম। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে লাগলাম আমি। আমার মনে হচ্ছে এবার আমার পাশে কেউ বসে আছে, বুঝতে পারছি না কে বসে আছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি যে কখন জ্ঞান হারিয়ে ফেললাম টেরই পাইনি। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম চারিদিকে সব আলোকিত হয়ে গিয়েছে, ঝড়ও কমে গিয়েছে আর আমার পেটের ব্যথাটাও কমে গিয়েছে। পেটে হাত দিয়ে দেখলাম পেটটা আর ফুলও নেই। তার মানে চন্দ্রাবতীর জন্ম নিয়েছে, কিন্তু চন্দ্রাবতী কোথায়? কোথাও তো বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি না। বুকের ভেতরটা হু হু করতে লাগলো চন্দ্রাবতীকে দেখার জন্য। হুট করে মাথার কাছে কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। মাথার কাছে চোখ ফিরিয়ে যা দেখলাম তা দেখে মাথাটা যেন আরো ঘুরিয়ে গেল। এই তো সেই মোমের পুতুলটার মতো দেখতে, যে পুতুলটা আমি স্বপ্নে বারবার দেখেছি। আর সবচেয়ে বেশি অবাক হয়েছে এটা দেখে যে একটা 7 মাসের সদ্য জন্ম নেয়া নবজাতক বসে আছে। আমার মাথাটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। আবার কখন জ্ঞান হারালাম বুঝতে পারলাম না। দ্বিতীয়বার জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমার পাশে ডক্টর সাইমা আর অরণ্য বসে আছে। আমি অরণ্য আর ডক্টর সাইমাকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো মনের জোরটা আমার বেড়ে গিয়েছে। পাশে খেয়াল করে দেখলাম চন্দ্রাবতী শুয়ে আছে। মনটা বেশ প্রশান্ত হলো চন্দ্রাবতীকে এইভাবে দেখে। আমি অরণ্যকে কাছে পেয়ে অরণ্যের হাতটা ধরে বললাম, চন্দ্রাবতীকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন দেখেছিলাম চন্দ্রাবতী পাশে বসে আছে। এরকম কেন হয়েছে অরণ্য? অরণ্য একটু শান্ত হয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, অধরা, আমি জানি তুমি চন্দ্রবতীকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেছো। বাস্তবতা যত কঠিনই হোক, তোমাকে এটা মেনে নিতেই হবে যে চন্দ্রাবতী কোনো সাধারণ মেয়ে না। এটা একটা অতৃপ্ত আত্মা। আর চন্দ্রাবতীর এরকম বসে থাকাটা তো তোমাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। অধরা, আপাতত 7 দিন এই বাসা থেকে আমরা কেউই বের হতে পারবো না। আমি কিছুটা অবাক হয়ে অরণ্যকে বললাম, বাসা থেকে বের হতে পারবো না কেন? কারণ প্রফেসর নিষেধ করেছে। এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু ডক্টর সাইমা কোথায় থাকবে? ডক্টর সাইমা বলল, আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। পাশ থেকে অরণ্য বলে উঠল, ওনাকে পাশের রুমটাই থাকতে দিলেই হবে। আপাতত তুমি কিছু খেয়ে নাও, অনেকক্ষণ যাবত কিছু খাও না। আমি একটু স্বস্তি নিয়ে বললাম, কিন্তু চন্দ্রাবতী কি খাবে? অরণ্য হতাশ হয়ে বলল, রক্ত। অরণ্যের এরকম জবাব শুনে আমি বেশ চমকে গেলাম। আর অরণ্যকে জিজ্ঞেস করলাম, রক্ত খাবে মানে? হ্যাঁ, চন্দ্রাবতী জন্ম নিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। ও সাধারণ মেয়ে না, এটা কেন ভুলে যাও অধরা? ওকে ওর মতো থাকতে দাও। পাশ থেকে চন্দ্রাবতী জবাব দিয়ে বলল, আমাকে আমার মতো থাকতে দাও মা, আমাকে বিরক্ত করো না। সদ্য জন্ম নেওয়া বাচ্চার মুখে এমন জবাব শুনে আমি চমকে গেলাম। কিন্তু চমকে গেলেই বাকি, সত্যি তো এটাই, ও কোনো মানুষ না। কিন্তু এতদিন পেটে নিয়ে ওকে খুব ভালোবেসে ফেলেছি আমি।
একটা মায়া ওর প্রতি আমার কাজ করে, কিন্তু বাস্তবতা এটা ও আমার মেয়ে না, ও একটা আত্মা। আমি উঠে কিছু খেয়ে নিলাম। একদিন পার করলাম, পরদিন খেয়াল করলাম চন্দ্রবতী হাঁটছে আর হেঁটে অরণ্যের কাছে এসে অরণ্যের দিকে তেড়ে আসছে, অরণ্যকে আঘাত করতে থাকলো। আমি চন্দ্রবতীকে ধরলাম, সাথে সাথে চন্দ্রবতী বেশ শান্ত হয়ে গেল। 7টা দিন আমাদের এই বাসার ভেতরেই পার করতে হবে। জানি না এই 7টা দিনে আর কি কি ঘটবে। আজকে সারা দিন আমি খেয়াল করলাম চন্দ্রবতী বারবার অরণ্যের দিকে তেড়ে যাচ্ছিল, এর কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। সারাটা দিন এভাবেই পার করলাম। রাত 3টায় খেয়াল করলাম ডক্টর সাইমা দরজায় নক করছে। আমি আর অরণ্য তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। খেয়াল করলাম ডক্টর সাইমা বেশ ভয় পেয়ে আমাদের বলছে। চন্দ্রাবতী? নামটা বলেই চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, চন্দ্রবতী কি করেছে? ওই যে দেখো, চন্দ্রাবতী। চন্দ্রাবতীকে দেখে মনে হচ্ছে 7 বছরের একটা বাচ্চা। ওর কাছে যেতেই চোখগুলো কেমন যেন ঝলসে যাচ্ছিল। ডক্টর সাইমার কথাগুলো শুনে আমি আর অরণ্য চন্দ্রবতীর কাছে গেলাম। গিয়ে দেখলাম চন্দ্রবতীর দোলনায় বসে দোল খাচ্ছে, আর ওকে দেখে 7 বছরের বাচ্চার মতো লাগছে। আর অরণ্যকে দেখে অরণ্যের দিকে তেড়ে এসে হাতে কামড় বসিয়ে দিল। আমি চন্দ্রবতীকে ধরে সরাতে নিলাম, সাথে সাথে চন্দ্রবতী আমার স্পর্শ পেয়ে ঠান্ডা হয়ে গেল। একের পর এক কাহিনী, একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে 7টা দিন পার করলাম আমরা। 7টা দিনে শুধু এটাই খেয়াল করলাম চন্দ্রবতী অরণ্যকে বারবার আঘাত করতে চেয়েছে। আমি, অরণ্য আর ডক্টর সাইমা এর কারণ বুঝতে পারছিলাম না। অপরদিকে 7 দিনে চন্দ্রবতীকে এখন দেখলে মনে হয় সে এক 12 বছরের কন্যা। আমরা সময় নষ্ট না করে প্রফেসর বিশ্বাসের কাছে গেলাম। গিয়ে দেখলাম প্রফেসর বিশ্বাস সেই আগের মতোই চেয়ারে বসে সিগারেট টানছে, আর আমাকে দেখে বলছে, আরে মিসেস অধরা, তা আপনার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গিয়েছে। আমি কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম, খেয়ালি না করলে কি আপনার ভালো লাগে না? হুট করে পাশ থেকে চন্দ্রবতী বলে উঠল, আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাকেও আমি ছাড়বো না প্রফেসর বিশ্বাস। প্রফেসর বিশ্বাস হেসে বলল, আমি কেন তোমার কাজে বাধা দিব? আমি বরং তোমাকে সাহায্য করব বোকা। খেয়াল করলাম চন্দ্রবতী এবার বেশ খুশি। ঠিক এই মুহূর্তে প্রফেসর বিশ্বাস কি একটা যেন চন্দ্রবতীর নাকে ধরলো, আর চন্দ্রবতী নিস্তেজ হয়ে পড়ে গেল। আমি তখন প্রফেসর বিশ্বাসকে 7 দিনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বললাম। প্রফেসর বিশ্বাস এবার আমাদের বসিয়ে আগের মতো পাশের রুমটা চলে গেলেন, আর কিছুক্ষণ পর ফেরত আসলেন। বললেন, মিসেস অধরা, চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সুখী এখন চন্দ্রাবতীকে কোনো নির্দেশনা দেয়নি, তাই চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়া শুরু করেনি। তাই চন্দ্রাবতী প্রতিশোধ প্রবণ হওয়ার আগেই চন্দ্রাবতীকে শেষ করতে হবে। চন্দ্রাবতীকে শেষ করার কথা বলাতে নিজের বুকে যেন একটা চরম আঘাত পেলাম মনে হচ্ছে। কেন জানি চন্দ্রাবতীর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে সবসময়। মনে হয় চন্দ্রাবতী আমার মেয়ে, কিন্তু মায়া কাজ করলেও বাস্তবতার সাথে তা হেরে গিয়েছে। তাই প্রফেসর বিশ্বাসকে বললাম, কিন্তু চন্দ্রাবতী বারবার অরণ্যকে আঘাত করতে চেয়েছে কেন? এর কি কোনো উত্তর জানেন আপনি? প্রফেসর বিশ্বাস জবাব দিলেন, চন্দ্রাবতী এখনো আপনাকে মা মনে করছে, ভাবছে আপনি সুখী, আর অরণ্যকে সে তার পিতা ভাবছে, তাই সে বারবার অরণ্যকে আঘাত করছে। আর এজন্য আপনি স্পর্শ করে চন্দ্রাবতী শান্ত হয়ে যাচ্ছে, কারণ সে আপনাকে মা ভাবছে। আমাদের যা করতে হবে চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে, আর আমরা যদি চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে কিছু করতে না পারি, তাহলে হয়তো চন্দ্রাবতীর হাতে অরণ্যের মৃত্যু ঘটবে। তাই যা করার চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে করতে হবে। আজকের দিনের প্রথম প্রহর কেটে গেলে শেষ প্রহরে চন্দ্রাবতী অনেক শক্তিশালী হয়ে যাবে। আমি ভয় পেয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় তো বলেন একটা, কি করতে হবে বলেন? আমি অরণ্যকে হারাতে চাই না। প্রফেসর বিশ্বাস একটু নিশ্চুপ হয়ে বললেন, এর জন্য আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, কিন্তু কাজটা একটু রিস্কি হয়ে যায়। আমরা সবাই একতা হয়ে জবাব দিলাম, আপনি বলুন কি কাজ করতে হবে, আমরা সবাই করতে রাজি আছি। উনি উত্তর দিলেন, আমি এখন সারা ঘরটা পূর্বের ন্যায় মোমবাতি দিয়ে সাজাবো, আর একটা চেকবোর্ড দিয়ে সুখীর আত্মাকে ডাকবো এবং সুখীর কাছে এর উপায় জানবো, আর কি হলে সুখী চিরদিনের মতো চলে যাবে সেটা জানবো। কিন্তু আমরা সবাই চেঁচিয়ে বললাম, কিন্তু কি প্রফেসর বিশ্বাস? কিন্তু চেকবোর্ডে যখন সুখীর আত্মাকে ডাকবো, তখন কেউ যদি ভুলক্রমে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলে, তাহলে সুখীর আত্মা তার উপর ভর করবে। তখন পরিস্থিতি সামাল দিতে একটু মুশকিল হয়ে যাবে। এবার প্রফেসর বিশ্বাসের কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম, তবুও নিজেদের মনে সাহস জুগিয়ে সবাই বললাম, আপনি সব রেডি করুন, আমরা প্রস্তুত। আমাদের কথা শুনে প্রফেসর বিশ্বাস সবকিছু রেডি করলো। সারা ঘর মোমবাতি দিয়ে আলোকিত করলো, একটা চেকবোর্ড নিল, আমাদের সবাইকে বলল, আপনারা সবাই চেকবোর্ডে হাত রাখুন আর চোখ বন্ধ করে রাখবেন। ভুলেও চেকবোর্ড থেকে কেউ হাত সরাবেন না।
আমরা সবাই ভয়ে ভয়ে চেকবোর্ডে হাত দিলাম। 1 মিনিট পরেই সবাই অনুভব করলাম সারা ঘর কাঁপছে। এত বিকট আওয়াজ হচ্ছে যা আমরা কেউ এর আগে কখনো শুনিনি। সারা ঘরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছিল আর কাঁপছিল। বুঝতে পারছিলাম না কি করব। ভয়ে বুকের ভেতরটা বেশ কাঁপতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলাম ডক্টর সাইমা শূন্যে ভাসছে আর চিৎকার দিয়ে উঠেছে। আমি আর অরণ্য ডক্টর সাইমাকে শূন্যে ভাসতে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। প্রফেসর বিশ্বাস বললেন, মনে শক্তি রাখুন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এখন সবাই মনোবল হারিয়ে ফেলে পরিস্থিতি সামাল দিতে পারবো না। আমি আর অরণ্য নিজেদের মনকে একটু শক্ত করে বললাম, কিন্তু ডক্টর সাইমা এভাবে শূন্যে ভাসছে কেন? ডক্টর সাইমা কি হলো? প্রফেসর বিশ্বাস হতাশ হয়ে জবাব দিলেন, ডাক্তার সাইমা ভয় পেয়ে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলেছিল, এজন্য সুখীর আত্মা ডাক্তার সাইমার শরীরে ভর করেছে। কি হবে বলা যাচ্ছে না, তবে যে করে হোক পরিস্থিতি সামাল দিতে হবে। ঠিক এই মুহূর্তে খেয়াল করলাম ডক্টর সাইমা শূন্যে ঘুরছে, সাথে সাথে চন্দ্রাবতীও জেগে উঠেছে। চন্দ্রাবতীর চোখ যেন আগুনের মতো জ্বলছে। ডক্টর সাইমা শূন্য থেকে আছড়ে নিচে পড়লো। একটা বিকট শব্দ হতে লাগলো, চারদিকে কম্পন হতে লাগলো। ডক্টর সাইমা এবার উঠে তেড়ে বসলো আর প্রফেসর বিশ্বাসকে বলল, আমাকে ডেকেছিস কেন বল? আমার কাজে বাধা দিতে চেয়েছিস কেন বল? প্রফেসর বিশ্বাস জবাব দিল, আমি তোমার প্রতিশোধ নেওয়াতে সাহায্য করতে চাই, তুমি কি চাও বলো। সুখী আত্মচিৎকার দিয়ে বলল, আমি রক্ত চাই, রক্ত চাই। প্রফেসর বিশ্বাস বলল, কার রক্ত চাও বলো। সুখী খিলখিল করে হেসে বলল, অরণ্যের। অরণ্যের নামটা এইভাবে শুনে আমি চমকে গেলাম। আমার বুকের ভেতরটা যেন ব্যথা হতে লাগলো। বুঝতে পারছিলাম না অরণ্যের প্রতি সুখীর এত রাগ কেন। প্রফেসর বিশ্বাস সুখীর এই কথা শুনে বলল, কিন্তু অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে অরণ্যকে মারতে যাচ্ছ কেন? অরণ্য তো অর্জুন না সুখী, আর অরণ্যকে মারার জন্য তুমি চন্দ্রাবতীকে কেন এই দুনিয়ায় এনেছো? সুখী এবার বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার কাউকে মারার শক্তি নেই বোকা, তাই চন্দ্রাবতীকে এনেছি। আমার সব শক্তি চন্দ্রাবতীর মধ্যেই আছে। আর অরণ্য তো অর্জুনের বংশধর। আমি অর্জুনের বংশধর নির্বংশ করতে চাই, তাই অরণ্যকে হত্যা করতে চাই। আর অধরা এতদিন মা হতে পারেনি শুধু আমার অভিশাপে। সুখীর কথা শুনে আমি বেশ চমকে গেলাম। আমার মাথাটা ঘুরে যেতে লাগলো। কি করব বুঝতেই পারছিলাম না, কোনো উপায়ও পাচ্ছিলাম না। প্রফেসর বিশ্বাসও বুঝতে পারছে না কি করবে। এর মধ্যে খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে ধরে শূন্যে তুলে ফেলেছে। আমি এটা দেখে ভয় কুকড়ে গেলাম। চিল্লাতে চিল্লাতে বললাম, চন্দ্রাবতী ছাড় অরণ্যকে, আমার অরণ্যকে মেরো না, আমি তোমার পায়ে ধরছি, কি ক্ষতি করেছে ও? পাশ থেকে সুখী হেসে হেসে বলল, মিসেস অধরা চন্দ্রাবতী আপনার কথা শুনবে না তো, ও তো আমার বর্ষে। অরণ্যকে মেরে যে আমার প্রতিশোধ নিব। আমি কাঁদতে কাঁদতে বললাম, অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন অরণ্যকে এভাবে শেষ করতে চাচ্ছ? দোহাই লাগে, অরণ্যকে ছেড়ে দাও। সুখী একটা চিৎকার দিল কথাটা শুনে। সুখীর চিৎকার শুনে মনে হলো সারা ঘর কম্পিত হচ্ছে। চিৎকার দিয়ে বলল, অরণ্যকে ছাড়লে তো আমি শান্তি পাবো না। আমি প্রফেসর বিশ্বাসের দিকে তাকিয়ে বললাম, কিছু একটা করুন আপনি, আমার অরণ্যকে মেরে ফেলবে। অরণ্যকে ছাড়া আমি কি করে থাকবো? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে বলল, আমি কোনো উপায় পাচ্ছি না। এই কথা শুনে আমি কি করব বুঝতেই পারছিলাম না। সবকিছু এলোমেলো হতে লাগলো। খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে আঘাতের উপর আঘাত করতে লাগলো। অরণ্য আঘাত পেয়ে চিল্লাতে লাগলো। সুখী এবার হাসতে লাগলো। চারদিকে ভীষণ বাতাস বইতে লাগলো। চারদিকে আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো। আমার মাথায় খুব পেইন হতে লাগলো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের মৃত্যু দেখতে হবে, এটা ভেবেই গায়ে কাটা দিয়ে উঠলো আমার। তাই কিছু না পেয়ে আমি একটা ছুরি দিয়ে নিজের হাতে আঘাত করলাম। ভালোবাসার মানুষের মরে যাওয়ার চোখে দেখার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। আমি অরণ্যকে কখনো হারাতে পারবো না। আমার আগে 15টা বছর ওর সাথে আমি কাটিয়েছি শুধুমাত্র ভালোবাসার বন্ধনটার জন্য, আর আজকে অরণ্যকে সেই বন্ধন ছিঁড়ে যেতে আমি দেখতে পারবো না। কিন্তু নিজের হাতে যখন আঘাত করলাম তখন খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে শূন্য থেকে নিচে আছড়ে ফেলে আমাকে বলছে, মা এ কি করছো তুমি? যতই হোক তুমি আমাকে পেটে নিয়েছো, তুমিও সুখীর মতো আমার মা হও। তুমি এইভাবে হাতে আঘাত করো না, আমার যে কষ্ট হয়। পেটে থাকতে তোমার সাথে আমি কত কথা বলেছি, আমিও যে তোমাকে ভালোবাসি মা। চন্দ্রাবতীর কথা শুনে বেশ বুঝতে পারছিলাম আমার মতো চন্দ্রাবতীরও আমার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে। পাশ থেকে প্রফেসর বিশ্বাস চন্দ্রাবতীর কথা শুনে আমাকে কানে কানে বললেন, মিসেস অধরা, এটাই সময় সবকিছু ঠিক করার। চন্দ্রাবতীকে বুঝাতে পারলে সুখী শান্ত হয়ে যাবে। আপনি চন্দ্রাবতীকে বোঝানোর চেষ্টা করুন এবং তাদের মুক্তি কিসে হবে সেটার উপায়টা বের করে দিন।
আমি প্রফেসর বিশ্বাসের কথা শুনে মনে আরো মনোবল বাড়ালাম আর চন্দ্রবতীকে বললাম, মা, তুমি যে আমার বেঁচে থাকার অবলম্বন আমার অরণ্যকে কেড়ে নিচ্ছ। অরণ্য তো তোমাদের সাথে কোনো অন্যায় করেনি, তাহলে অরণ্যকে কেন কষ্ট দিচ্ছ? অর্জুনের শাস্তি কেন অরণ্যকে দিচ্ছ? অর্জুন তো মরে গিয়েছে, আর তার শাস্তি অরণ্যকে দিয়ে কি লাভ? পাশ থেকে সুখী হঠাৎ শান্ত হয়ে চন্দ্রবতীকে বলল, চন্দ্রবতী, প্রতিশোধ নেই। চন্দ্রবতী সুখীর কথার জবাবে বলল, না মা, তা পারবো না। অরণ্যকে মারা ছাড়া তুমি আমাদের মুক্তির অন্য কোনো উপায় বলো। অরণ্যকে মেরে আমি অধরাকে কষ্ট দিতে পারবো না। আর আমাদের তো হত্যা করেছে অর্জুন, কেন একজনের শাস্তি আমি অন্যজনকে দিব? তুমি একজন ন্যায় বিচারক রানী ছিলে, তোমার কাছে কি এটা ঠিক মনে হচ্ছে? একবার তোমার সততা আর ন্যায় বিচারটাকে কাজে লাগিয়ে বলো। এবার খেয়াল করলাম সুখী চন্দ্রবতীর কথাটা শুনে বেশ শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম সুখীর মনেও প্রশ্নটা বেশ প্রশ্নবিদ্ধ করেছে। খানিকক্ষণ ভেবে সুখী উত্তর দিল, কিন্তু আমাদের মুক্তি তখনই হবে যখন আমার অর্জুনের বংশধরের রক্ত স্পর্শ করতে পারবে। কথাটা শুনে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। তবে ছুরিটা দিয়ে অর্জুনের হাতের এক অংশ কেটে বললাম, রক্ত দরকার তো, এই নাও অর্জুনের বংশধরের রক্ত। রক্ত স্পর্শ করলেই তোমরা মুক্তি পেয়ে যাবা তো? এতে তো অরণ্যকে মারার কোনো প্রয়োজন দেখছি না। প্লিজ অরণ্যকে মেরো না। খেয়াল করলাম সুখী এবার সে রক্ত স্পর্শ করেছে, আর চন্দ্রবতীও। সাথে সাথে চারদিকের ঝড় থেমে গিয়েছে, ঘরের কম্পনও থেমে গিয়েছে। এবার সুখী আমায় বলল, তুমি আমাকে মুক্তি দিয়ে তুমি কি চাও বলো। আমি বললাম, তুমি আমার জীবন থেকে তোমার অভিশাপটা তুলে নাও। আমি আবার মা হতে চাই। আমি চাই আমার কোলে আমার চন্দ্রবতী আসুক, তবে মানুষ হয়ে। চন্দ্রবতীকে গর্ভে ধারণ করে তার প্রতি এক অসম্ভব মায়ায় আমি জড়িয়ে গিয়েছি। সে মায়া থেকে আমি বের হতে পারছি না। পাশ থেকে চন্দ্রবতীও বলে উঠল, অধরার মায়ের পেটের থেকে আমিও যে মাকে বেশি ভালোবেসে ফেলেছি সুখী মা। আমিও চাই অধরার মেয়ে হয়ে আসি। সুখী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছে পূরণ হবে অধরা। তোমার গর্ভে চন্দ্রবতী আসবে, আর সে সাধারণ মানুষ হয়ে আসবে, কিন্তু তার গুণে গুণে অসাধারণ। আমার সব গুণ তার মধ্যেই থাকবে। বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে গুণগুলো প্রকাশিত হতে থাকবে। আর এই নাও একটা মুকুট। আমি সুখীর হাত থেকে মুকুটটা নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কিসের মুকুট? এটা দিয়ে কি করব আমি? সুখী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা চন্দ্রবতীর জন্য আমি বানিয়েছিলাম, কিন্তু পরানোর সৌভাগ্য হয়নি। তোমার কোলে জন্ম নিলে তাকে এটা পরিয়ে দিও। আমি এবার আসছি। এটা বলার পর খেয়াল করলাম চন্দ্রবতী মিলিয়ে গিয়েছে, আর একটা হাওয়ার মতো কিছু একটা ডক্টর সাইমার শরীর থেকে বের হয়ে গিয়েছে, আর ডক্টর সাইমা জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে অরণ্যও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি অরণ্যের হাতটা কাপড় দিয়ে বেঁধে দিলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম দুজনেরই জ্ঞান ফিরেছে। ডক্টর সাইমা উঠে প্রফেসর বিশ্বাসকে বলল, সুখী কি এসেছিল? এবার প্রফেসর বিশ্বাস মুচকি হেসে জবাব দিল, আসার আগেই চলে গিয়েছে। মানে কিছু না, সব ঠিক আছে। আমিও মুচকি হাসলাম, কারণ ডক্টর সাইমা ভুলে গিয়েছে এতক্ষণ তার সাথে কি হয়েছিল। খেয়াল করলাম অর্ণ আমায় বলছে, অধরা ঠিক আছো তো? আমি শান্ত হয়ে জবাব দিলাম, ঠিক আছি। প্রফেসর বিশ্বাসকে বললাম, আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য। প্রফেসর বিশ্বাস একটু হেসে বললেন, শেষটা আমার সাধ্যের বাইরে চলে গেছিল। আপনি ঠিক না করলে হয়তো ঠিক করতে পারতাম না। আপনি আর ডক্টর সাইমা প্রথম থেকে পাশে না থাকলে আমি তো কিছুই বুঝতে পারতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আমরা যাই। প্রফেসর বিশ্বাস এবার একটু জোরে হাসি দিয়ে বললেন, হয়তো কয়েকদিন পরেই দেখা হতে পারে। আমি বেশ অবাক হয়ে জবাব দিলাম, কেন? উনি আবারও একটা হাসি দিয়ে বলল, কারণ চন্দ্রাবতী তো আসছেই। আমি এবার বেশ বিরক্ত হয়ে উত্তর দিলাম, আপনি সবসময় বেশ হেয়ালি করেন। যাই হোক, তারপর আমরা সবাই প্রফেসর বিশ্বাসের বাড়ি থেকে প্রস্থান নিলাম। অরণ্যের সাথে আমার সম্পর্কটা আরো ভালো হলো। সে ঘটনার 3 মাস পরে আমি বেশ বমি করতে লাগলাম। একদিন কি হলো বুঝতেই পারছিলাম না, মাথাটাও একটু ঝিমুনি দিল। পরে কি হলো বুঝে ওঠার আগেই পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম ডক্টর সাইমার অরণ্য আমার পাশে। আমি অরণ্যকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? অরণ্য খুশির কারণে কথাই বলতে পারছিল না, কি বলবে হয়তো বুঝতেও পারছিল না। আমাকে জড়িয়ে ধরে ফেললো। আমিও বুঝতে পারছিলাম না কি হয়েছে, তাই আস্তে করে অরণ্যকে বললাম, ডক্টর সাইমার সামনে লজ্জা শরম সব খেয়েছো নাকি? এভাবে ধরলে যে? অরণ্য এবার আমার কথা শুনে বেশ লজ্জা পেয়ে আমায় ছাড়লো। ডক্টর সাইমা আমায় বলল, মিসেস অধরা, আপনি মা হতে চলেছেন। ডক্টর সাইমার কথাটা শুনে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কি যে খুশি লাগছিল বোঝাতে পারবো না, বুঝতেই পারছিলাম না আমি নিজে।
অরণ্যকে বললাম, তুমি ডক্টর সাইমাকে খালি মুখে বিদায় করবে নাকি? যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। অরণ্য আমার কথা শুনে দৌড়ে মিষ্টি আনতে গেল। ডক্টর সাইমা বললেন, আপনার কি মনে হয় আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান? আমি হাসি মুখে জবাব দিলাম, অবশ্যই মেয়ে সন্তান। আমার কোলে আমার চন্দ্রাবতী আসবে। ডক্টর সাইমাও এবার হাসলেন আর বললেন, আপনার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এবার আমার পেটে আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, বাড়তে লাগলো। সময়ের বেড়াজাল থেকে বের হয়ে কবে যে আমার মেয়ে ভূমিষ্ঠ হবে সেই অপেক্ষায় আছি আমি। দেখতে দেখতে 8টা মাস পার করলাম। আলট্রা করার পর ডক্টর সাইমা বললেন আমার মেয়ে হবে। আর আমার মনে তো বিশ্বাস ছিলই আমার চন্দ্রাবতীই হবে। কেটে গেল 10টা মাস। হঠাৎ রাতে স্বপ্ন দেখলাম একটা মোমের পুতুল ঠিক স্পর্শ করতেই সেটা মানুষ হয়ে গিয়েছে আর আমার কোলে এসে জড়িয়ে ধরে আছে। এই সময় আমার ঘুম ভাঙলো আর হুট করে ঘুম থেকে উঠে খেয়াল করলাম আমার পেটে পেইন হচ্ছে। অরণ্য আমাকে এভাবে উঠতে দেখে বলল, কি হয়েছে? আমি ব্যথা নিয়েও হাসি হাসি মুখে উত্তর দিলাম, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, কারণ আমার চন্দ্রাবতী আসছে।